আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। সার্বভৌমত্বের বিষয় রয়ের একটা বিতর্কিত ভূমিকা বাংলাদেশের বিষয়, তার হঠাৎ করে সফরটা কেন? কোনো ব্যাপারই নেই। যেমন আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন, তিনিও ভারতে গেছেন, তিনিও সফর করেছেন। একটা কথা আমি একটু ক্লিয়ার করতে চাই, জনাব ত্রিবেদী হাই কমিশনার কিন্তু তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সব সময় বলি, যে আমাদের তো প্রতিবেশী পাল্টানো আসলে যাবে না, বন্ধু পাল্টানো যায়। এটা পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে, টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কে কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে, তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা একটা স্বাধীন, সার্বভৌম, আত্মমর্যাদাশীল জাতির সাথে যেভাবে আচরণ করতে হয়, কথা বলতে হয়। ভারতের নিরাপত্তা নিয়ে তাদের কোনো বক্তব্য থাকতে পারে, আমাদেরও থাকতে পারে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে। কিন্তু ওই যে বললাম, দুটো স্বাধীন সার্বভৌম দেশ আলাপ করছে, এভাবে এটা হতে হবে। সো ওইটুকু এনশিওর হলে আমাদের করতেই হবে। আসছি, উনি করছেন। জি, আগে এবং এ পর্যন্ত ইন্ডিয়াতে যেসব গভর্নমেন্ট আসছে বাংলাদেশের বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়ার তো আগামীতে চেঞ্জ হবে কিনা আইন, এখন এভাবে যে চলছে সেক্ষেত্রে এই চেঞ্জের ব্যাপারে আমাদের সরকার পরিকল্পনা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে বোয়িং যে দীর্ঘ সময় যাবত ওখানে লক ছিল, এখন বোয়িং এর রিজিওনাল ম্যানেজার এবং ওদের অফিস হচ্ছে তো তারা থাকা সত্ত্বেও তাদের বোয়িং এই ধরনের একটা অ্যাটিটিউড পুরো বাংলাদেশের সাথে, তো গভর্নমেন্টের জন্য কি ব্যবস্থা? আচ্ছা, আমি প্রথম যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারত আমাদের প্রতি কী আচরণ করবে। আমি বিশ্বাস করি তারা বুঝবেন, কারণ বাংলাদেশে একটা জনগণের নির্বাচিত সরকার দায়িত্বে এসছে, ব্রুট মেজরিটি নিয়ে এসছে। জনগণের কোনো সরকার জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না, ফুল স্টপ। এর মধ্যে কোনো এদিক সেদিক হবে না, হওয়ার সুযোগ নেই আসলে। এটা এরকম একটা প্রতিনিধিত্বশীল সরকারকে করতেই হবে। সুতরাং আমি মনে করি ভারত না, শুধু ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন। কারণ অন্তত তাদের পরদিন যে স্টেটমেন্টটা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে, এটাও খানিকটা এন্ডোর্সমেন্ট তো আছেই, যে তার বক্তব্যের সাথে তারা একমত নন নির্বাচিত সরকারের প্রতি যা যা বলা হয়েছে। বা পরবর্তীতেও আমি আশা করি জনাব ত্রিবেদী ভারতে গেছেন, তিনি নিশ্চয়ই তার সেই জায়গায় যেখানে রিপোর্ট করার কথা জানাবেন যে বাংলাদেশের অ্যাটিটিউড কী। এবং এত বড় একটা দেশ, তাদের যথেষ্ট ক্যাপেবিলিটি আছে, তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ইন্টেলেকচুয়াল মানুষ আছেন, তাদের বিভিন্ন পর্যায়ে সেই মানুষজন আছেন, তারা নিশ্চয়ই বাস্তবতা বুঝবেন বলে আমি বিশ্বাস করি, যে বাংলাদেশের সাথে সম্পর্ক এবং এনগেজমেন্ট নতুনভাবে ইন আ সেন্স এই গত 17 বছরে যেভাবে হয়েছে তার বাইরে থেকে করতে হবে, আমি আশাবাদী। আর বিমানের ব্যাপারে যেটা হয়েছে, বিমান আসলে একটা চুক্তি আছে যে কোম্পানিটার সাথে, এটা আপনি অফিস যেখানে থাকুক না কেন, ইনফ্যাক্ট এখানে কতগুলো লিগাল ইস্যুস আছে, তাদের কাছে সেই স্পেয়ারটা ছিল না, সেই কারণে এই কষ্টটা হয়েছে। আবারও বলছি, আমি আপনার সাথে একমত যে এটা প্রতিটা ঘটনা ঘটা মানে হচ্ছে এই যে ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতি না হয়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। না, আমি যে উনি একটু প্রশ্ন, এগুলো গতকাল মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জবাব দিয়ে দিয়েছেন। আমি ভাবলাম আমি সেফ আছি, আজকে আমার আর এই ঝামেলায় ঢুকতে হবে না। আচ্ছা, একটু বলি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, মানে যে ব্রিক্সে যে সম্মেলন হচ্ছে, তার কথার মধ্যে এক ধরনের ইঙ্গিত ছিল, আপনারা খেয়াল যদি করেন, যে ওখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয় নাই, তাই না? ওখানে বিমস্টেকের প্রেসিডেন্টকে ইনভাইট করা হয়েছে। আর এর ছাড়াও একটা দাওয়াত আছে
তিনি যেটা বলছেন, আমাদের সরকার গঠন হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী যে অভিনন্দন বার্তা দিয়েছেন সেখানে সফরের আমন্ত্রণ ছিল। সুতরাং সফর যে কোনো সময় হতে পারে, কিন্তু এই যে প্রচুর আলাপ আমরা করছি ব্রিক্সে, এখনও সিদ্ধান্ত হয়নি সেটাও তিনি জানিয়েছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে সম্ভবত আমরা এক ধরনের ইঙ্গিত পেতে পারি, সেটা আপনারা বুঝে নিলেই হবে। মাননীয় উপদেষ্টা, আপনাকে অনেক ধন্যবাদ। 6 মাস সরকারের 6 মাস পার হতে যাচ্ছে, হয়তো 17 তারিখ সেটাই হবে। আপনার মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। আমার প্রশ্ন, গতদিনে আপনি একটা প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে শেখ হাসিনার বক্তব্য কেউ প্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। তো আপনার এই বক্তব্যের পরে কিছু কিছু মিডিয়া শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, সেই বিষয়ে আপনারা খতিয়ে দেখবেন কিনা, যেহেতু আইনগতভাবে নিষিদ্ধ ওনার বক্তব্য প্রচার করা বা কোর্টের আদেশে। আরেকটা প্রশ্ন হলো, সরকারের 6 মাস হয়েছে, এই মন্ত্রণালয়ে অন্যান্য মন্ত্রণালয়ে অনেক বেশি অগ্রসর হয়েছে বলে আমি মনে করি, আমার বক্তব্য। তো আপনার মন্ত্রণালয়ের অধীনে যেসব সংস্থা আছে, যেমন পিআইবি, বাসস, বিটিবি, তারপরে প্রেস কাউন্সিল, তারপর তথ্য কমিশন, এরকম তথ্য মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এখনো সরকারের 6 মাসের পরেও শুধুমাত্র তথ্য অধিদপ্তরে মানে একটা সুন্দর কমিটি ছাড়া মানে মনে হচ্ছে যে জাতীয় সরকার ক্ষমতায়, কারণ এখনো জাতীয় নেতৃবৃন্দ ওইখানে রয়ে গেছে। এই যে বিএনপি সরকার ক্ষমতায় আছে, আপনারা কি সেটা মনে করেন না? না জাতীয় সরকার হিসাবে যে জাতীয় সরকার, যে বিএনপি এখানে কিছু না। আজকে তথ্য কমিশনে, তারপর আপনার প্রেস কাউন্সিলে, পিআইবিতে, বিটিভিতে, বাসসে কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, এমনকি মিডিয়াতে পরিবর্তন নাই, যার কারণে এটার খেসারত হয়তো 6 মাস পরে আপনারা দিতে যাবেন। সেই বিষয়ে আপনার মন্ত্রণালয়ের পদক্ষেপ কি হবে সেটা সুনির্দিষ্টভাবে জানতে চাই। ধন্যবাদ। তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানগুলো আছে, একটা ব্যাপার একটু মাথায় রাখা আমাদের দরকার আছে। একটা দেশে সরকারে বিভিন্ন রকম মানুষ আছে, বিভিন্ন রকম মানুষ কাজ করেন, বিভিন্ন চিন্তার মতাদর্শের মানুষ কাজ করেন, এবং তার যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে তিনি কাজ করতে পারবেন, এটা মোটামুটি একটা বেসিক জায়গা। আমরা আসলে এবার এইভাবে কথা কেন বলছি, এই আলাপগুলো কিন্তু বাংলাদেশে একসময় ছিল না। কোনো মানুষ এই দল সমর্থন করেন, কোনো মানুষ ওই দল সমর্থন করেন, কিন্তু তিনি বিভিন্ন সরকারি দায়িত্বে থাকেন। আমরা এই আলাপটা করছি কারণ আসলে এই গত 15 বছরে যা ঘটেছে সেই কারণে, এটি হলো মূল ইস্যু। একটা নীতিগত অবস্থান সরকারের আছে, শুধু এই মন্ত্রণালয় না, বিভিন্ন মন্ত্রণালয়েই, যে খুব তাড়াহুড়ো না করা। যেই মানুষগুলো খুবই ব্র্যান্ডেড ছিলেন এবং প্রকাশ্যে ওই সরকারের সাথে অ্যালাইড ছিলেন, সেই মানুষগুলোর ব্যাপারে আপনি যদি খেয়াল করেন দেখবেন ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা আপনি বলতে পারেন খুব ড্রাস্টিক, খুব তাড়াহুড়ো করে নেওয়া হয়েছে, অনেক পদক্ষেপ একসাথে। যখন ভিজিবল কখনো হয়, যখন অনেক পদক্ষেপ একসাথে নেওয়া হয়। একটা উদাহরণ দিই, আপনি যখন দেখলেন যে কিছু কিছু ক্ষেত্রে এখানে অনেকজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বা এখানে খুব দ্রুত অনেকগুলো পরিবর্তন করা হয়েছে, সেগুলো চোখে পড়ে। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোতেও ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, আমি জেনে বলছি পরিবর্তন হচ্ছে। মন্ত্রণালয় খুব তাড়াহুড়ো করা চেতে, মানে 180 দিনে আমরা কি পরিবর্তন করেছি আসলে সেটাই শোনা। 180 দিনের আমরা সরকার থেকে হিসাব করা হচ্ছে কি কি কাজ করছে, মানে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমি এটাও আপনার সাথে একমত, আমরা যদি আমাদের সাথে চিন্তার অ্যালাইন মানুষ না পাই, সেই কাজ ভবিষ্যতে ঠিকমতো হবে না। এটা চলবে, এটা চলছে, এটা চলবে, কিন্তু আমরা আপনাদের কাছে এক্সপেক্ট করব আপনারাও আপনাদের মিডিয়ার জায়গা থেকে চেষ্টা করবেন অন্তত যে 180 দিনে সরকারের কি করার কথা ছিল, কতটুকু করা হয়। জি, 180 দিন হয়তো যাদের দেখতেছেন শেখ হাসিনার দোষর,